পৃষ্ঠতলীয় রসায়ন ভিডিও নাম্বার 15। তো আমরা কলয়েড প্রস্তুতি এবং কলয়েড বিশুদ্ধিকরণ পড়ে ফেলেছি। আমরা এবার এই টপিকে পড়তে চলেছি কলয়েডের বিভিন্ন ধর্ম, যার মধ্যে অন্যতম ইম্পর্ট্যান্ট হচ্ছে আলোক ধর্ম, যেটাকে আমরা টিন্ডাল এফেক্ট বলি। এটা একটু ডিটেলসে হবে পড়ানো। দ্বিতীয় হচ্ছে ব্রাউনিয়ার মোশন, অর্থাৎ কলয়েড কণার হেয়ার অ্যান্ড দেয়ার মুভমেন্ট, গতীয় ধর্ম। ভেরি ইম্পর্ট্যান্ট তড়িৎ ধর্ম, কিছুটা ওই পেপটাইজেশনের ক্ষেত্রে আমরা দেখেও ফেলেছি অলরেডি, যে কলয়েড কণার মধ্যে বিশেষ করে দ্রাবক বিকর্ষী সলের মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা চার্জ দেখতে পাই, যেটা অ্যাডজর্পশানের জন্য হয়। সেই তড়িৎ ধর্মটা নিয়ে আলোচনা হবে এবং সেই অ্যাডজর্পশানের জন্য প্লাস সল বা মাইনাস সল হওয়ার জন্যে তার ইলেকট্রোড প্লেটের দিকে কোন দিকে কার মুভমেন্ট হবে সেটাও আমরা খুব সহজেই বুঝতে পারবো। এটা একটু ডিটেলসেই পড়তে হবে, এটা থেকে প্রচুর কোশ্চেন আসার একটা বিরাট সম্ভাবনা। আর আদার্স কিছু প্রপার্টি, এগুলো ছোট ছোট প্রপার্টি, সেইগুলোই আমরা সর্বপ্রথম এর মধ্যে আলোচনা করব। তার মধ্যে কলয়েডের কিছু কালার দেখতে পাবো, কলয়েডের কালার চেঞ্জ, এগুলো বুঝতে চেষ্টা করব। কলয়েড কণার আকৃতি সম্বন্ধে একটুখানি ভেবে দেখব। কলয়েড কণার ঘনত্ব ও সান্দ্রতা নিয়ে ভাবব। অধিশোষণ ক্ষমতা, অধিশোষণ প্রপার্টিটা এতে কলয়েডের ক্ষেত্রে বারবারই ব্যবহৃত হচ্ছে সেটা বুঝতে পারবো। এবং কলয়েডের ক্ষেত্রে আমরা কলিগেটিভ প্রপার্টির কীরকম কী চেঞ্জ হয় সেটাও আরেকবার ভালো করে দেখে নেব। এই জিনিসটা আমরা অলরেডি কলিগেটিভ প্রপার্টিটাই সাবানের ক্ষেত্রে বা পৃষ্ঠতল সক্রিয় পদার্থের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করে ফেলেছি, তবু আরেকবার ডিটেলসে আলোচনা হবে। তো সর্বপ্রথম এই ভিডিওতেই আদার্স প্রপার্টি যেগুলো ছোট ছোট আছে সেইগুলো নিয়ে আলোচনা করে এই বাকি তিনটে প্রপার্টি আমরা একটু ডিটেলসে পরের দিকে আলোচনা করছি এই ভিডিওতে। তো ধর্ম হিসাবে আমরা বর্ণটা নিয়ে আলোচনা করব। তো বর্ণ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যেটা দেখতে পাই যে সাধারণত কলয়েডের তো কণার কোনো স্পেসিফিক সাইজ নেই, তাদের একটা রেঞ্জ আছে, কত থেকে কত ন্যানোমিটার অবধি রেঞ্জ, সেটা তোমরা অলরেডি জানো। তো সেখানেও কলয়েড কণার মধ্যেও দু রকমের ভাগাভাগি হতে পারে, যে বড় সাইজের কলয়েড কণা আর ছোট সাইজের কলয়েড কণা। দেখা যাচ্ছে যে যদি কলয়েড কণার সাইজ ছোট রেঞ্জে হয় তাহলে সে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করবে, অর্থাৎ নীল রঙের আলোকে সে শোষণ করবে। তার ফলে যে কণাটার সে আলোটা বিচ্ছুরিত করবে, অর্থাৎ যে রিফ্লেকশানের সাতটা লাইটের মধ্যে, সাতটা ভিজিবল লাইটের মধ্যে সে যদি নীলের দিকটাকে শোষণ করে তার কণা সাইজ ছোটো হওয়ার জন্য, তাহলে অবভিয়াসলি সে যে কণাটার কালারকে রিফ্লেকশান করবে সেটা হচ্ছে লাল রঙের। অর্থাৎ একটা জিনিস মোটামুটি ভাবতে পারো যে কণার সাইজ যদি ছোট হয় তাহলে তার কালারটা লালের দিকে হয়। লালের দিকে, এক্স্যাক্টলি লাল বলছি তা কিন্তু নয়, লালের দিকে কালারটা হতে পারে। আর ঠিক এর উল্টো, যদি কণার সাইজ বড় হয় তাহলে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, তার ফলে বিচ্ছুরিত তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা কম থাকে, তার ফলে নীল রঙের আলোটা বেরিয়ে আসে এই তরলের ভেতর থেকে। অর্থাৎ যদি কোনো কলয়েডের কালার থাকে, যদি কলয়েড কোনো কালার দেখায় আর কি, তাহলে ইউজুয়ালি যেটা হয়, যদি কলয়েড কণার সাইজ বড় হয় তাহলে নীল রঙের দিকে যায়, এবং কলয়েড কণার সাইজ যদি ছোট হয় তাহলে লাল রঙের দিকে যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা, কারণ এরপরে গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা বলে একটা কথাতে এই টপিকটা তোমাদেরকে কিন্তু বারবার বুঝতে হবে, যে সাইজ ছোট সেটা লাল রঙের দিকে আছে, আর সাইজ যত বড় হবে কালারটা চেঞ্জ হয়ে নীল রঙের দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেমন ধরো উদাহরণ হিসাবে গোল্ডেরই কথা বারবার দেওয়া আছে। গোল্ড সল যখন ছোট সাইজের কণা থাকে তখন তার বর্ণ লাল হয়, এবং যত তার কণার সাইজ বৃদ্ধিপ্রাপ্ত হয় তত সে নীল রঙের দিকে কনভার্টেড হয়। তো যেহেতু স্বর্ণ সংখ্যা টপিকটা একটু বলতে শুরু করে দিয়েছি, আমি পরে ডিটেলসে আসবো। একটা জাস্ট আমি ডেফিনেশন পড়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। 10 ml প্রমাণ গোল্ড সলের, আমি পরে এটা ডিটেলিং করব। 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে দিয়ে যদি আমি 1 ml 10% NaCl যোগ করি, তাহলে বর্ণের যে পরিবর্তন দেখো লাল থেকে নীল,
অর্থাৎ যদি শুধু গোল্ড সল্টটা ছিল তার কন্ডিশন ছিল লাল, আর যখন আমি তার মধ্যে 1 ml NaCl যোগ করলাম সেটার কালারটা চেঞ্জ হয়ে লাল থেকে নীলের দিকে যেতে লাগলো। এবার সেটা প্রতিরোধ করতে হবে, সেটা প্রতিরোধ করার জন্য আমি কাউকে যোগ করেছি, সেটা তার স্বর্ণ সংখ্যা, এটা আমি পরে ডিটেলসে বলবো। এই টপিকটা সেপারেটলি অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। তো ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পদার্থের সাইজের সঙ্গে কলয়েড কণার সাইজের সঙ্গে একটা কালারের ভ্যারিয়েশন কিন্তু আসছে। এটা তোমরা আগে থেকেই জানো যে কলয়েড কণার আকার এবং আকৃতি, তো দৈর্ঘ্য, প্রস্থ, বেধ, এগুলো তো তোমরা মোটামুটি একটা কলয়েডের যে রেঞ্জটা সেটা তোমরা জানো, সেই রেঞ্জটাই এখানে মোটামুটি লেখা আছে। তো কলয়েড কণার বিভিন্ন শেপ হতে পারে, সেটা গোলাকার হতে পারে, রড লাইক, দণ্ডাকার বা ডিস্ক লাইক স্ট্রাকচার বা থালার মতো এই ধরনের অনেক কিছুই কিন্তু হতে পারে। ঘনত্ব এবং সান্দ্রতা এটা নির্ভর করে লায়োফোবিক কলয়েড না লায়োফিলিক কলয়েড, এটা তোমরা অলরেডি বুঝতেই পারছো। যদি লায়োফোবিক কলয়েড হয়, ফোবিক মানে ফোবিয়া, দ্রাবক বিকর্ষী, দ্রাবক বিকর্ষী কলয়েডে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা এদের মধ্যে আকর্ষণ বল কম। তার মানে হচ্ছে বিস্তৃত দশাটা বিস্তার মাধ্যমে যাওয়ার প্রবণতাও কম। মানে ধরো গোল্ড সলের আমি উদাহরণ যদি নিই, তাহলে গোল্ড কণাগুলো ওই সলের ভেতরে যাওয়ার প্রবণতা কম। তার মানে আলটিমেটলি দ্রাবক বিকর্ষী কলয়েড বা লায়োফোবিক কলয়েডটার অ্যাকচুয়ালি কিন্তু ঘনত্ব অত্যন্ত কম থাকে, এবং এর ঘনত্ব আমি বলতে গেলে বিস্তার মাধ্যমের ঘনত্বের প্রায় কাছাকাছি থাকে, সামান্য একটু বাড়ে হয়তো, যেহেতু কিছু কলয়েড কণা তার মধ্যে ঢুকেছে তাই সামান্য একটু হেরফের হয়। কিন্তু লায়োফিলিক কলয়েড যেটা, সেই লায়োফিলিক কলয়েড ধরো আঠা, গাম এই জাতীয় পদার্থ, তাদের কিন্তু সান্দ্রতা তুলনামূলকভাবে অনেক বেশি। তার কারণ লায়োফিলিক হওয়ার জন্যে কলয়েড কণা প্রচুর পরিমাণে দ্রাবকের ভেতরে ঢুকে পড়েছে। যেমন ধরো নর্মাল জল আর আঠার মধ্যে তুমি যদি ঘনত্ব বা সান্দ্রতার তুলনা করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে আঠাটার ঘনত্ব তুলনামূলকভাবে জলের চেয়ে অনেক বেশি, দ্রাবকের চেয়ে অনেকটাই বেশি। এই কথাগুলোই এখানে একটু ডিটেলিং করা আছে বইতে, দেখে নেবে। যেহেতু এমসিকিউ নির্ভর টপিক, তাই কোনো লাইনকেই হয়তো ছাড়া যাচ্ছে না, এখানে আর একটু দেখে নেওয়া দরকার যে দ্রাবক বিকর্ষী কলয়েডগুলো মিশ্রণের সূত্র মেনে চলে, ল অফ মিক্সচার একে মেনে চলে, কিন্তু দ্রাবক আকর্ষী কলয়েডগুলো মিশ্রণের সূত্রকে মেনে চলছে না। অর্থাৎ এখানে মেনে চলছে না কারণ হচ্ছে জিলেটিন বা গাম জাতীয় পদার্থকে যখন তুমি জলে দ্রবীভূত করছো, তাদের মোট আয়তন দুজনকার আলাদা আলাদা আয়তনের যোগফল হচ্ছে না, তাদের থেকে কিছুটা হ্রাস পেয়ে যাচ্ছে। এর ফলে তাদের সান্দ্রতাটা এদের দুজনকার ঘনত্বের যোগফলের সঙ্গে সমান হচ্ছে না। এটা একটু মুখস্থ করবে। নেক্সট টপিক হচ্ছে কলয়েডের অধিশোষণ ক্ষমতা। কলয়েডের অধিশোষণ ক্ষমতা আমরা অলরেডি দেখে নিয়েছি যে কলয়েডের বিভিন্ন ক্যাটায়ন বা অ্যানায়নকে সিলেক্টিভলি তারা অ্যাডহিয়ার করতে পারে, অধিশোষিত করতে পারে, যার ফলে তার মধ্যে চার্জের একটা পরিস্ফুটন ঘটে। তো এই অধিশোষণ ব্যাপারটার সঙ্গে এই কলয়েডের একটা লিঙ্কিং হচ্ছে এইখানটাতে, যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়ে অধিশোষণ তত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা তোমরা অধিশোষণের ওইখান থেকেই অলরেডি জানো, এবং অধিশোষণ ক্ষমতাও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা বিরাট কিছু করার নেই, কারণ অধিশোষণ আর কলয়েডের যে রিলেশান এগুলো বারবারই আলোচনা হচ্ছে, এগুলো কমন আলোচনার মধ্যে পড়ে যাচ্ছে। কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ দ্রবণের সংখ্যাগত ধর্ম, সেটা তোমরা দ্রবণ চ্যাপ্টার থেকেই পড়ে এসেছো। আমাদের কাছে মূল সংখ্যাগত ধর্ম হচ্ছে পাই, অভিস্রবণ চাপ, del P by P10 বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, del TB মানে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, আর del TF মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এই চারটে নিয়ে আমরা মূলত কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করে থাকি। তো দেখা যাচ্ছে যে কলিগেটিভ প্রপার্টির যে কোনো কলিগেটিভ প্রপার্টি প্রকৃত দ্রবণ বা ক্রিস্টালয়েড দ্রবণে সর্বোচ্চ থাকছে, তার থেকে কিছুটা কমে যাচ্ছে কলয়েড দ্রবণে, এবং প্রলম্বনে গিয়ে প্রায় কিছু থাকছে না। প্রলম্বন মানে বালি আর জলের মিক্সচার, তো বালিটা তো তলায় থিতিই পড়ছে, কণার সংখ্যা তো অনেক কমে যাচ্ছে। তো প্রকৃত দ্রবণের সঙ্গে কলয়েডের এতটা তড়িতফাত হচ্ছে কেন?
এটা তোমরা চার্জযুক্ত কলয়েডের ক্ষেত্রে এই ছবিটা তোমাদেরকে আগেও দেখানো হয়েছে, আবার একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই ছবিতে যে কলয়েডগুলো সৃষ্টি হয়েছে সেখানে নর্মাল পার্টিকেলগুলোর উপরে Fe+3 আয়নগুলো বা যে কোনো অন্য ক্যাটায়ন বা অ্যানায়ন যুক্ত হয়ে গেছে। অর্থাৎ এই যে আয়নগুলো ছিল, এই আয়নগুলো যদি এর গায়ে অ্যাডহিয়ার না করতো তাহলে দ্রবণের মধ্যে থেকে তারা ওই যে কোনো কলিগেটিভ প্রপার্টির মানকে বাড়াতে পারত। কিন্তু যেহেতু তারা এক জায়গায় জয়েন্ট হয়ে গিয়ে একটা জায়েন্ট অণু তৈরির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এফেক্টিভলি সেই ধরনের কণাগুলোর আর আলাদা করে অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ এফেক্টিভ কণা সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে এই অধিশোষণের ফলে কমে যাচ্ছে। তার ফলেই হচ্ছে যে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে প্রকৃত দ্রবণের চেয়ে কলয়েড দ্রবণের কিন্তু এই তোমার সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিটা তুলনামূলক কমে যাচ্ছে অনেকটা। একই ছবি তোমরা সংযোজিত কলয়েডের ক্ষেত্রেও দেখেছো যে যখন গাঢ়ত্ব কম তখন প্রত্যেকটা কণা আলাদা আলাদাভাবে তারা এক একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কণা হিসাবেই রয়েছে, কিন্তু যখনই তারা সংযোজিত কলয়েডে পরিণত করছে, মিসেল ফর্মেশন করছে, তখন তারা কিন্তু একটা জায়েন্ট অণু হিসাবে তারা ব্যবহার করছে। যদিও তারা একজন এক একটা অণু নয়, এক একজন এক একটা জায়েন্ট অণু নয়, কিন্তু সবাই একটা জায়গাতে একটা ক্লাস্টার ফর্মেশনের মাধ্যমে, একটা খাঁচা ফর্মেশনের মাধ্যমে থাকতে চাইছে। তার ফলে এফেক্টিভ কণা সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তবে দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা স্লাইটলি চেঞ্জ আছে। সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, পলিমার যারা দ্রাবক আকর্ষী কলয়েডের তৈরি করে তাদের কিন্তু অভিস্রবণ চাপ ততটাও কমে না। তারা কিন্তু যথেষ্ট পরিমাপযোগ্য থাকে ব্যাপারটা, এবং সেখান থেকে আণবিক ওজন গণনা করাও কিন্তু অনেকটাই সম্ভবপর হয়েছে। অর্থাৎ আমরা পড়ে ফেললাম কলয়েড দ্রবণের বর্ণ সম্বন্ধে, কলয়েড কণার আকৃতি সম্বন্ধেও, কলয়েড কণা থাকার জন্য ঘনত্ব, সান্দ্রতার কি চেঞ্জ সেটাও আমরা দেখে ফেললাম। অধিশোষণ ক্ষমতা নিয়ে তো বারবার আলোচনা হচ্ছে, এবং কলিগেটিভ প্রপার্টির কি চেঞ্জ হয় সেটাও আমরা দেখে ফেললাম। এইবার আমাদের নেক্সট তিনটে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আলোচনা করতে হবে। একটা হচ্ছে কলয়েড কণার আলোক ধর্ম বা টিন্ডাল এফেক্ট, 2 হচ্ছে কতীয় ধর্ম বা ব্রাউনিয়ান মোশন, এবং অন্য ভিডিওতে চেষ্টা করব আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তড়িৎ ধর্ম সেটাকে আলাদা করে আলোচনা করা। টিন্ডাল এফেক্ট কি একবার আলোচনা হয়ে গেছে, তোমরা ক্লাস 9 থেকেও জানো। যে কোনো কলয়েড দ্রবণের ভেতর দিয়ে যখন আমি একটা আলোকে পাস করাই, ভিজিবল লাইটকে পাস করাই, তখন যদি এটা ক্রিস্টালয়েড দ্রবণ হয় তার কণাগুলো এই আলোটাকে রিফ্লেকশন করতে পারে না। কণার সাইজ ছোটো হওয়ার জন্য আলো রিফ্লেকশন হয় না। তার ফলে কি হয়, এই লাইটের যে গতিপথ সেটা দেখা যায় না ক্রিস্টালয়েড দ্রবণের ক্ষেত্রে। কলয়েডের ক্ষেত্রে এখন বলি। এবার কলয়েডের ক্ষেত্রে কি হয়, যখন তুমি আলো ফেলছো তখন এই কণাগুলোর সাইজ তুলনামূলক বড় হওয়ার জন্য তারা কিন্তু কিছুটা লাইটকে রিফ্লেকশন করে বিভিন্ন দিকে, অর্থাৎ একদিকে যাওয়ার জন্য ছাড় দেয় না, বিভিন্ন দিকে কিন্তু সে রিফ্লেকশন ঘটায়। এইবার আমি যদি এই আলোর গতিপথের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মাইক্রোস্কোপ দ্বারা আমরা যদি এটাকে দেখতে থাকি, তাহলে আমরা আলটিমেটলি এই কণাগুলোকে কিন্তু, যেহেতু সে আলো রিফ্লেকশন করছে, তাহলে তাকে আমরা কিন্তু দেখতে পাবো। অর্থাৎ কলয়েড কণাগুলো ভিজিবল বা ভাস্বর হয়ে ওঠে। কলয়েড কণাগুলো রিফ্লেকশন ঘটানোর মাধ্যমে আমাদের নিজেরাও ভাস্বর হয়ে ওঠে, এবং আলোর যে গতিপথটা সেটাকেও সে কিন্তু দেখিয়ে দেয় যে কোন দিক থেকে কোন দিকে আলোটা কীভাবে কি যাচ্ছে। এই প্রপার্টিটাকেই আমরা বলে থাকছি যে টিন্ডাল এফেক্ট। কলয়েডীয় কণার আলোর বিচ্ছুরণ বিজ্ঞানী টিন্ডালের নাম অনুসারে টিন্ডাল এফেক্ট নামে পরিচিত রয়েছে। অন্ধকার ঘরে কলয়েডের মধ্যে দিয়ে আলোক রশ্মি পাঠালে কলয়েড কণাগুলো দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং কলয়েডের মধ্যে দিয়ে আলোর গতিপথ দেখা যায়। এই ঘটনাকে টিন্ডাল এফেক্ট বলা যায়। এই টিন্ডাল এফেক্টের মাধ্যমে কিন্তু আমরা কলয়েড আর ক্রিস্টালয়েডের মধ্যে কোনো রকম কোনো রাসায়নিক বিক্রিয়া ছাড়াই পার্থক্য করাতে পারবো। ভৌত পদ্ধতিতে আমরা পার্থক্য করতে পারব। টিন্ডাল এফেক্টের তাহলে শর্ত কি হলো? অবশ্যইভাবে শর্ত হলো কণার সাইজ অবশ্যই একটু বড় সাইজের হবে। যদি ক্ষুদ্র সাইজের হয় তাহলে কিন্তু টিন্ডাল এফেক্ট খুব একটা ভালোভাবে দেখা যাবে না, কারণ রিফ্লেকশন ঘটাতে হবে তো।
আর বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের মধ্যে কিন্তু প্রতিসারাঙ্ক যথেষ্ট বেশি হতে হবে। এটা আলোর ক্ষেত্রেও তোমরা জানো যে একটা কাঁচদণ্ডকে একটা গ্লিসারিনের ভেতরে ঢুকিয়ে দিলে আর দেখা যায় না প্রতিসারাঙ্ক কম থাকার জন্য। সেরকম কিছু কেস হলে হতে হবে না। বিস্তৃত মাধ্যম বিস্তার দশার মধ্যে প্রতিসারাঙ্ক যদি কম থাকে তবেই এই আলোর বিচ্ছুরণটা সঠিকভাবে হবে এবং এই পথটাকে ভিজিবল করতে পারে। নেক্সট হচ্ছে আমরা অলরেডি যেটা বারবারই বলছি যে টিন্ডাল এফেক্ট দ্বারা প্রকৃত দ্রবণ কলয়েড দ্রবণকে কিন্তু আমরা আলাদা করে চিহ্নিতকরণ করতে পারি। যদি একটা দ্রবণ ক্রিস্টালয়েড দ্রবণ আছে না কলয়েড দ্রবণ আছে বুঝতে না পারি, তাহলে তার মধ্যে দিয়ে আমি আলো পাস করাবো। যদি দেখি আলোটা তার গতিপথটাকে দেখাতে পারছি না, তাহলে সেটা প্রকৃত দ্রবণ বা ক্রিস্টালয়েড দ্রবণ, ক্রিস্টালয়েড পদার্থের দ্রবণ। আর যদি দেখি যে আলোটা পাস করানোর সময় তার গতিপথটা উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছেন, তাহলে সেটা কলয়েড দ্রবণ আমি বুঝে যাব। কি কি কাজে ব্যবহার করা হয়? টিন্ডাল এফেক্টকে আমরা মূলত যে কাজে ব্যবহার করি প্রকৃত দ্রবণ ও কলয়েডের পার্থক্যকরণের জন্য আমরা ব্যবহার করি। এই প্রভাবকে কাজে লাগিয়ে পড়া অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে। এছাড়া রাসায়নিকভাবে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় সালফার ডাইঅক্সাইড ও বায়ুর মিশ্রণে ধূলিকণা যদি থাকে তাহলে কিন্তু অনুঘটকটা নষ্ট হয়ে যাবে। ধূলিকণা আছে কি নেই সেটাও কিন্তু আমরা টিন্ডাল এফেক্টের সাহায্যে আমরা কিন্তু বোঝার চেষ্টা করে অনুঘটকটাকে আমরা কার্যকারিতা বৃদ্ধিকরণ করি। নেক্সট হচ্ছে কলয়েডের মধ্যে কলয়েড কণাগুলোর মুভমেন্ট, হেয়ার অ্যান্ড দেয়ার র্যান্ডাম মুভমেন্ট। সেটা রবার্ট ব্রাউনের নাম অনুসারে ব্রাউনিয়ার মোশন হিসাবে আমরা বলে থাকি। এইটা তোমাদের দেখানো রয়েছে যে কোনো একটা কলয়েড কণা বিভিন্ন ডিরেকশানে নিজের খুশি মতো এর সঙ্গে ধাক্কাধাক্কি করে ইতস্তত বিরামহীনভাবে ঘুরে বেড়ায়। যদি তাদের ঘোরাটা কম হয়ে যায় তাহলেই কিন্তু, যেহেতু কণার সাইজ তুলনামূলকভাবে প্রকৃত দ্রবণের চেয়ে একটু বড়, তাই তারা কিন্তু ডিপোজিশন হয়ে যাবে। অর্থাৎ ব্রাউনিয়ার মোশনটা আছে বলে কলয়েড কণা কিন্তু স্থিতিশীলতা লাভ করে। যে মুহূর্তে কোনো একটা কলয়েডের ব্রাউনিয়ার মোশনকে আমি স্টপ করে ফেলব, সেই মুহূর্তে সেই কলয়েডটা আর স্থিতিশীল থাকবে না। কণাটা আস্তে 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 মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তলার দিকে ডিপোজিট হয়ে যায়। তো বুঝতেই পারছো যে ব্রাউনিয়ান মোশনটাও একটা ভৌত ধর্ম, যার মাধ্যমে আমরা কলয়েড না ক্রিস্টালয়েড বা কলয়েড কণার স্থায়িত্বের জন্য অন্যতম রিজন হিসাবে আমরা ব্যাখ্যা করতে পারি। লেখা আছে কি গতীয় ধর্ম ব্রাউনিয়ার মোশন, এটা কলয়েডের একটা নিজস্বতা। ছোট কণাযুক্ত কলয়েড তার ব্রাউনিয়ার মোশন অবশ্যই বেশি হবে, আর বড় কণাযুক্ত কলয়েডের কিন্তু ব্রাউনিয়ার মোশন কম হবে। এই ব্রাউনিয়ার মোশনের রিজন কি? কলয়েড কণা আর বিস্তার মাধ্যমের অণুর মধ্যে অসম সংঘাত বিভিন্ন ডিরেকশনে হতে থাকে, যার ফলে এই ব্রাউনিয়ার মোশনটা সৃষ্টি হয়। তোমাদের বইয়েতে এই অসম সংঘাতের একটা ছবি খানিকটা দেওয়া রয়েছে। মানে এই রকমভাবেই লজিক যে এই ডিরেকশান থেকে এই ডিরেকশানে সমভাবে আঘাত আসছে, কিন্তু এই ডিরেকশানের আঘাতটা কম, এই ডিরেকশানের আঘাতটা যদি বেশি হয় তাহলে কলয়েড কণাটা এইদিকে মুভ করতে থাকবে। এইভাবেই ব্যাখ্যাটা করা রয়েছে র্যান্ডাম মোশনটাকে। ব্রাউনিয়ার মোশনের তাৎপর্য কি? ব্রাউনিয়ার মোশনের এই অবিরাম গতির তাৎপর্য হচ্ছে এখান থেকে আমরা ব্রাউনিয়ার গতি পরিমাপের মাধ্যমে অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয়, এছাড়া কলয়েড কণা দ্রুত বিশৃঙ্খল গতির জন্য এরা থিতিয়ে পড়ে না, এইগুলো আমরা বারবারই আলোচনা করেছি। এখানটা একটু দেখে নেবে তোমরা বই থেকে। অর্থাৎ আমরা পড়ে ফেললাম টিন্ডাল এফেক্ট এবং ব্রাউনিয়ার মোশন। বাকি রয়ে গেল কলয়েডের ধর্মের মধ্যে তড়িৎ ধর্মটা। এটা আমরা সেপারেট ভিডিওতে অবশ্যই দেখব, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। নেক্সট ভিডিওতে আমরা তড়িৎ ধর্ম নিয়ে আলোচনা করব।